আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার নথি ফাঁস, ইরানের হুঙ্কারে মহাযুদ্ধ শুরু। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইউরোপকে যেভাবে বদলে দিল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, নারী ও শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত। আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে কাজ শুরু করা উচিত। গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় সামরিক নথিপত্র ফাঁস হয়ে যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে ইরানের তীব্র প্রতিক্রিয়া, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এবং বিষয়টি নিয়ে যখন আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে এই ঘটনাটি কেবল একটি সাধারণ তথ্য পাচার নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক সমীকরণ। পেন্টাগন বা মার্কিন গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতি বা যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ সংক্রান্ত নথিপত্র টেলিগ্রাম বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে খোদ ওয়াশিংটনেই এখন তোলপাড় চলছে। কারণ এই নথিগুলোতে এমন কিছু স্পর্শকাতর স্যাটেলাইট ইমেজ এবং হামলার মহড়ার বিবরণ ছিল, যা প্রকাশ হওয়ার ফলে ইরানের হাতে তাদের শত্রুপক্ষের পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য চলে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেহরান থেকে যে হুঙ্কার বা পাল্টা হুমকি দেওয়া হয়েছে, তা বিশ্ববাসীকে নতুন করে একটি বড় পরিসরের যুদ্ধের আশঙ্কায় ফেলছে। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতের পরিণতি হবে ভয়াবহ, এবং এই পরিস্থিতিতে তারা আর কোনো কূটনৈতিক শিষ্টাচারের ধার ধারবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই নথি ফাঁসের ঘটনাটি হয়তো ইচ্ছাকৃত কোনো অন্তর্ঘাত হতে পারে অথবা সাইবার যুদ্ধের একটি অংশ হতে পারে। কিন্তু এর ফলাফল হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর উপস্থিতি এবং ইরানের মিসাইল কর্মসূচির তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি বারুদ ভর্তি ড্রামের মতো হয়ে আছে, যেখানে একটিমাত্র স্ফুলিঙ্গ পুরো অঞ্চলকে মহাযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইউরোপকে যেভাবে বদলে দিল, তা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। কারণ গত কয়েক দশকের মধ্যে ইউরোপের মানচিত্র এবং মানসিকতায় এত বড় পরিবর্তন আর কখনো আসেনি। যখন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার সামরিক অভিযানের ঘোষণা দিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কয়েক সপ্তাহের ব্যাপার। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এটি এমন এক দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিয়েছে, যা ইউরোপের নিরাপত্তা কাঠামো, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিকে আমূল বদলে দিয়েছে। প্রথমেই যদি আমরা ন্যাটোর কথা বলি, তবে দেখা যাবে যে নর্ডিক দেশগুলো অর্থাৎ ফিনল্যান্ড এবং সুইডেন, যারা ঐতিহাসিকভাবে নিরপেক্ষ নীতি অবলম্বন করে আসছিল, তারা রাশিয়ার এই আগ্রাসনের ভয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ইউরোপের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। অন্যদিকে জার্মানির মতো দেশ, যারা সামরিক খাতে ব্যয় করতে কুণ্ঠাবোধ করত, তারা এখন তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং পুনরায় অস্ত্রসজ্জায় মনোযোগ দিয়েছে, যা প্রমাণ করে যে ইউরোপের নেতারা আর রাশিয়ার উপর ভরসা রাখতে পারছেন না এবং তারা বুঝতে পেরেছেন যে শান্তি আলোচনার যুগ শেষ হয়ে শক্তি প্রদর্শনের যুগে প্রবেশ করেছে বিশ্ব। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় ইউরোপ রাশিয়ার সস্তা গ্যাসের উপর যে অটুট নির্ভরতা গড়ে তুলেছিল, তা এই যুদ্ধের কারণে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ফলে ইউরোপকে এখন বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হচ্ছে, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাধ্যমে। এছাড়াও এই যুদ্ধ ইউরোপের মানবিক দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে, কারণ ইউক্রেন থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া এবং তাদের পুনর্বাসনের বিষয়টি ইউরোপীয় সমাজের সহনশীলতা ও সংহতির এক নতুন পরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে। এই যুদ্ধের ফলে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যে ধারণা ছিল, তা অনেকটা হোঁচট খেয়েছে, কারণ এখন দেশগুলো আবার জাতীয়তাবাদী স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তার দিকে ঝুঁকছে।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং এতে নারী ও শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাটি আবারও প্রমাণ করল যে সংঘাতপূর্ণ এই অঞ্চলে শান্তির আশা কতটা ক্ষীণ ও ভঙ্গুর। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা, বিশেষ করে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র, যখনই একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করার চেষ্টা করে, তখনই কোনো না কোনো অজুহাতে বা বিনা প্ররোচনায় এমন হামলার ঘটনা ঘটে যা সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দেয়। এবারের এই হামলাটি বিশেষভাবে মর্মান্তিক, কারণ এটি ঘটেছে এমন সময়ে যখন সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার আশা করছিল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই বিমান হামলা বা আর্টিলারি শেলের আঘাতে নিরীহ নারী ও শিশুদের প্রাণ ঝরে গেল, যা মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। সামরিক কৌশল বা নিরাপত্তার দোহাই দিয়ে আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো এবং তাতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হলেও দুঃখজনকভাবে এই ঘটনার কোনো কার্যকর বিচার বা জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাটি ছিল অত্যন্ত আকস্মিক এবং তীব্র, যার ফলে মানুষের পালানোর বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ যেন বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা কেবল প্রাণহানিই ঘটায় না, বরং যারা বেঁচে থাকে তাদের মনেও গভীর ট্রমা বা মানসিক ক্ষত সৃষ্টি করে। বিশেষ করে শিশুরা, যারা তাদের চোখের সামনে স্বজনদের মরতে দেখে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয় এবং এটি পরবর্তী প্রজন্মের মধ্যে আরও ক্ষোভ ও ঘৃণার জন্ম দেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে গাজা উপত্যকা আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপে পরিণত হবে এবং মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে পড়বে। আমরা প্রায়ই দেখি সোশ্যাল মিডিয়ায় বা আন্তর্জাতিক মঞ্চে অনেক নিন্দা জানানো হয়, কিন্তু মাঠ পর্যায়ে সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না, যা অত্যন্ত হতাশার। আপনাদের কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায় কি এই হত্যাযজ্ঞ থামাতে যথেষ্ট ভূমিকা পালন করছে, নাকি এখানেও রয়েছে পরাশক্তিগুলোর দ্বিমুখী নীতি? কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান, কারণ আপনাদের সচেতনতাই জনমত গঠনে সাহায্য করতে পারে। আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে কাজ শুরু করা উচিত। এই কথাটি যখন কোনো রাষ্ট্রনেতা বা নীতি নির্ধারকের মুখ থেকে বা জনপরিসরে উঠে আসে, তখন বুঝতে হবে সেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা বা অস্তিত্বের সংকট কতটা তীব্র পর্যায়ে পৌঁছেছে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পর অনেক দেশই, যারা এতদিন পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে ছিল, তারাও এখন ভাবতে শুরু করেছে যে নিজেদের রক্ষা করার জন্য প্রচলিত সেনাবাহিনী আর যথেষ্ট নয়। এই শিরোনামটি সম্ভবত এমন একটি প্রেক্ষাপট থেকে এসেছে যেখানে একটি দেশ তার প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে ক্রমাগত হুমকির মুখে রয়েছে এবং তারা মনে করছে যে আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি বা নিউক্লিয়ার আমব্রেলা তাদের সুরক্ষার জন্য আর কার্যকর নয়। পারমাণবিক অস্ত্র তৈরির এই বিতর্কটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ একটি দেশ যদি এই পথে হাঁটে, তবে এটি কেবল সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি আর্মস রেস বা অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেয়, যা পুরো বিশ্বের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। যখন কোনো দেশ দেখে যে তার সার্বভৌমত্ব বিপন্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাকে রক্ষা করতে ব্যর্থ, তখন টিকে থাকার স্বার্থে ডেটারেন্স বা ভীতি প্রদর্শনের কৌশল হিসেবে পারমাণবিক ক্ষমতার অধিকারী হওয়াকে তারা একমাত্র সমাধান হিসেবে মনে করতে পারে। দক্ষিণ কোরিয়া বা এমন কিছু দেশের জনমত জরিপে আমরা ইদানিং লক্ষ্য করছি যে সাধারণ মানুষও এখন নিজস্ব পারমাণবিক কর্মসূচির পক্ষে রায় দিচ্ছে, যা কয়েক দশক আগেও অকল্পনীয় ছিল। কিন্তু এই পথে হাঁটার বিপদও অনেক। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক একঘরে হয়ে যাওয়া এবং ভুলবশত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সবই বিবেচনায় রাখতে হয়। তবুও এই আলোচনা এখন আর বদ্ধ ঘরে সীমাবদ্ধ নেই, এটি এখন ওপেন ফোরামে চলে এসেছে, যা প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থায় আস্থার সংকট কতটা প্রবল আকার ধারণ করেছে। আমরা চাই বিশ্ব পারমাণবিক অস্ত্রমুক্ত হোক, কিন্তু বাস্তবতা হল ভয়ের সংস্কৃতি দেশগুলোকে বিধ্বংসী মারণাস্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।
এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা কোনো দেশের নৈতিক অধিকার হতে পারে? গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার খবরটি হয়তো অনেকের কাছে শুধুই একটি পরিসংখ্যান মনে হতে পারে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি করে ধ্বংস হওয়া পরিবার, স্বপ্ন এবং জীবনের গল্প। গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় যখন বিমান হামলা চালানো হয়, তখন সার্জিক্যাল স্ট্রাইক বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবিটি কার্যত অসার হয়ে পড়ে, কারণ সেখানে এক বাড়ির সাথে অন্য বাড়ি এতটাই লাগোয়া যে এক জায়গায় বোমা পড়লে আশেপাশের বহু নিরীহ মানুষ তার শিকার হয়। এই ১১ জন নিহতের ঘটনাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধাস্ত্রের সামনে মানুষের জীবন কতটা তুচ্ছ এবং অসহায়। স্থানীয় হাসপাতালগুলোর অবস্থা এমনিতেই নাজুক, তার ওপর এই ধরনের হামলায় আহতদের ভিড় সামলানো চিকিৎসকদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। প্রয়োজনীয় ওষুধ, বিদ্যুৎ এবং সরঞ্জামের অভাবে অনেক আহত মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে। বিমান হামলার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে স্বজনদের খুঁজে বের করার যে দৃশ্য, কংক্রিটের নিচ থেকে বেরিয়ে আসা শিশুদের নিথর দেহ, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলা শুধুমাত্র সামরিক উদ্দেশ্য হাসিল করে না, বরং এটি প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে ফেলার একটি কৌশল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে বল প্রয়োগ করে কখনো স্থায়ী শান্তি বা সমাধান আনা সম্ভব হয়নি, বরং এটি প্রতিরোধের আগুনকে আরও উস্কে দেয়। আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার কথা বলা হলেও গাজার ক্ষেত্রে আমরা দেখছি সেই আইনের কোনো প্রয়োগ নেই, এবং বিশ্ব নেতাদের নীরবতা বা দায়সারা বিবৃতি এই হত্যাযজ্ঞকে পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই স্বাভাবিক। আমরা যারা দূর থেকে এই খবরগুলো দেখছি, আমাদের হয়তো খুব বেশি কিছু করার নেই, কিন্তু অন্তত সত্যটা জানা এবং সেটা নিয়ে কথা বলা আমাদের মানবিক দায়িত্ব। যুদ্ধের এই নির্মম বাস্তবতায় ১১টি প্রাণ ঝরে গেল, কিন্তু এই সংঘাতের শেষ কোথায় তা কেউ জানে না। আপনাদের অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে এই সত্যগুলো সবার কাছে পৌঁছে দিন, যাতে বিশ্ববাসী জানতে পারে প্রকৃত পরিস্থিতি।